সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এই প্রত্যাশা নিয়ে যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনিতা বসু, প্রভাষক, যুক্তিবিদ্যা, অমৃতলাল দে কলেজ, বরিশাল। আজকে তোমাদের সাথে ব্যাখ্যার উপরে আমার তৃতীয় ক্লাস। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ব্যাখ্যার সীমাবদ্ধতা এবং কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আসা যাক আজকের আলোচনায়। প্রথমেই আসো বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা। আমরা আগেই বলেছি ব্যাখ্যা দুই প্রকার, লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা যেহেতু ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়, লৌকিক ব্যাখ্যা যেহেতু কুসংস্কার আচ্ছন্ন, সে কারণে লৌকিক ব্যাখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। এটা আমরা সহজেই বুঝতে পেরেছি যে যে ব্যাখ্যা সবার জন্য উন্মুক্ত, যে ব্যাখ্যা যে যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারে, সেই ব্যাখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে কোন ব্যাখ্যার সীমাবদ্ধতা আছে, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যারই সীমাবদ্ধতা আছে এবং এই সীমাবদ্ধতাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। একে একে আসা যাক আলোচনায়। বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা 1 নম্বরে আছে, চেতনার মৌলিক গুণসমূহের ব্যাখ্যা দেয়া যায় না। চেতনার মৌলিক গুণসমূহের ব্যাখ্যা দেয়া যায় না। একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে প্রকৃতিতে এমন অনেক ঘটনা আছে যে ঘটনা আমরা দেখতেও পারি, জানতেও পারি, অর্থাৎ আমাদের জানাও আছে ঘটনাটা এবং সেই ঘটনাটা আমরা চোখে দেখেও থাকি। এইভাবে যে ব্যাখ্যাটা দেয়া হয় সেই ব্যাখ্যা হচ্ছে কি, যে জানা বিষয়ের সাথে দেখা বিষয়ের একটা সাদৃশ্য খুঁজে পেয়ে তারপরে কিন্তু আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিয়ে থাকি। জানা বিষয়ের সাথে দেখা বিষয়ের সাদৃশ্য একটু ভালো করে খেয়াল করো, যে জানা বিষয় এবং দেখা বিষয় অনেক কিছুই আমরা দেখি, কিন্তু সেই বিষয়টা কি আমরা কিন্তু সবকিছু সেটা সম্পর্কে জানি না। আবার জানা অনেক বিষয় আছে যে বিষয়গুলি আমাদের মনের মধ্যে আমরা জানি, তার ধারণা আছে, কিন্তু আমরা সেগুলি চোখে দেখি না। বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হলে দেখা বিষয়ের সাথে জানা বিষয়ের এবং জানা বিষয়ের সাথে দেখা বিষয়ের একটা সাদৃশ্য বা মিল খুঁজে বের করে তারপরে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকি। এখানে যে বিষয়গুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় সেই বিষয়গুলি কি? চেতনার মৌলিক গুণ। ভালো করে খেয়াল করো, একটা বস্তুকে আমরা দেখতে পাই, সেই বস্তুটার বর্ণ আছে, গন্ধ আছে, তার কি আছে, স্বাদ আছে, কিন্তু সেই বর্ণ, গন্ধ, স্বাদ এগুলিকে কিন্তু আমরা দেখতে পাই না। তাইলে চেতনার মৌলিক গুণ অর্থাৎ বস্তুর মধ্যে যে কি আছে, চেতনার যে মৌলিক গুণ অর্থাৎ বর্ণ, গন্ধ, স্বাদ এগুলিকে কিন্তু আমরা দেখতে পাই না। যেহেতু একে আমরা দেখতে পাই না, সে কারণে এর ব্যাখ্যা দেওয়াও সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্ট, জড়বস্তুর মুখ্য গুণসমূহকে ব্যাখ্যা করা যায় না। একটা জড়বস্তুর আকার আছে, আয়তন আছে, ওজন আছে, এই যে মুখ্য গুণগুলি, এই গুণগুলিকে কখনোই ব্যাখ্যা করা যায় না। কেন? যে অন্য একটা বস্তুর গুণের সাথে এর কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ ভিন্ন ভিন্ন বস্তুর আকৃতি, ওজন কিন্তু ভিন্ন ভিন্নই হয়। একটার সাথে আরেকটার সাদৃশ্য খুঁজে পাওয়া না গেলে সেই বস্তুর ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। তাইলে চেতনার মৌলিক গুণেরও ব্যাখ্যা সম্ভব নয়, জড়বস্তুর মুখ্য গুণেরও ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। 3 নম্বর পয়েন্ট, পরম নিয়ম সমূহের ব্যাখ্যা করা যায় না। পরম নিয়ম বলতে আমরা কি বুঝি? পরম নিয়ম আমি তোমাদের সাথে ফার্স্ট ইয়ারে আলোচনা করেছিলাম যে প্রকৃতির নিয়মানুবর্তিতা। পরম নিয়ম হচ্ছে, আরেকটু মনে করিয়ে দিচ্ছি আমি, পরম নিয়ম প্রকৃতির নিয়ম। 2 হচ্ছে কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম, এগুলিকে বলা হয় কি? পরম নিয়ম। পরম নিয়ম হচ্ছে কি? প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম। এই নিয়মগুলিকে কখনোই ব্যাখ্যা করা যায় না। প্রকৃতি সবসময় তার নিজস্ব নিয়মে চলে।
এই নিয়মকে আমরা অন্য কোন নিয়মের সাথে সাদৃশ্য করে তার ব্যাখ্যা করব, এটা আমরা সহজেই বুঝতে পারছি যে প্রকৃতির নিয়মের কখনোই ব্যাখ্যা করা যায় না। আবার কার্যকারণ নিয়ম, প্রত্যেক ঘটনার পিছনে একটা কারণ থাকে, এটা একটা পরম নিয়ম যে কারণ ছাড়া কোনো কার্যই সংগঠিত হয় না। তাহলে এই যে নিয়মগুলি, এই পরম নিয়মগুলি কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয়। 4 নম্বর পয়েন্ট আসো, মানসিক অনুভূতিকে ব্যাখ্যা করা যায় না। মানসিক অনুভূতি মানে আমাদের প্রত্যেকের মধ্যে কি আছে? সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, এই যে বিষয়গুলি, এগুলি হচ্ছে কি মানসিক অনুভূতি। একজন মানুষ সে প্রচন্ড আনন্দে আছে, সে অন্যের কাছে বলতে পারে, তোমার ফ্রেন্ড তোমাকে বলতে পারে আজকের দিনটা আমার কাছে অনেক খুশির দিন, কিন্তু সেই খুশির অনুভূতিটা তোমাকে বলার পরে তুমি হয়তো বুঝতে পারবে যে ওর আজকে কতটা খুশি হয়েছে, কিন্তু ওর অনুভূতি কিন্তু ওর মাঝেই। অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে নিজস্ব অনুভূতি, সেই অনুভূতিকে কিন্তু কখনোই অন্যের কাছে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজকে আমার অনেক বেশি মাথা ব্যথা করছে, আমি বুঝতেছি যে আমার মাথা প্রচন্ড ব্যথা, আমি হয়তো অন্য একজনকে বললাম যে আমার খুব মাথা ব্যথা করছে, কিন্তু সে বুঝবে যে আমার অনেক মাথা ব্যথা করছে, কিন্তু ব্যথার পরিমাণটা যে কতটা সেটা কিন্তু আমার ব্যথা আমিই বুঝি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে প্রত্যেকটা মানুষের যে মানসিক অনুভূতিগুলি আছে, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, কষ্ট, এগুলি হচ্ছে কি, এগুলিকে কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয়। শেষ পয়েন্টে কি আছে? একক বা অনন্য বিষয়কে ব্যাখ্যা করা যায় না। একক বা অনন্য বিষয়, বিশিষ্ট বিষয়, এগুলিকে কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয়। একটা প্রতিভা, সৃষ্টিকর্তার ব্যাখ্যা, এগুলি কি কখনো দেওয়া যায়? রবীন্দ্রনাথের প্রতিভার ব্যাখ্যা কখনোই দেওয়া যাবে না। কবি নজরুলের প্রতিভা, এর ব্যাখ্যা কখনোই দেওয়া সম্ভব না। আবার সৃষ্টিকর্তা, আত্মা, এগুলি কিন্তু কি, এগুলি হচ্ছে একক বিষয়, এই একক বিষয়ের কখনোই ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তাহলে একক বা অনন্য বিষয়কেও কখনো ব্যাখ্যা করা সম্ভব নয়। এই ছিল আমাদের ব্যাখ্যার সীমাবদ্ধতা। আজকে আমি তোমাদের সাথে ব্যাখ্যার সীমাবদ্ধতার পাশাপাশি যে বিষয়টা আলোচনা করার কথা ছিল সেটি হচ্ছে কি, কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো বলেছিলাম। যে ব্যাখ্যার সীমাবদ্ধতা যেহেতু ছোট একটা টপিকস, এটা আলোচনার পরপরই আমি তোমাদেরকে কিছু সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে ব্যাখ্যা চ্যাপ্টারে আমাদের 2টা সৃজনশীল কোশ্চেন হতে পারে। প্রথম যে কথাটা ছিল সেটা ছিল কি, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা নিয়ে। এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা নিয়ে কিন্তু আমাদের একটা সৃজনশীল কোশ্চেন সব সময় পরীক্ষায় থাকে, খেয়াল করো। বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা, এই 2টা বিষয় নিয়ে যদি আমাদের 2টা আলাদা আলাদা উদ্দীপক থাকে, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার 2টা আলাদা আলাদা উদ্দীপক, যেমন আমরা প্রশ্নে দেখে থাকি যে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, এভাবে দৃশ্যকল্প 1 দিয়ে যদি আমাদের এভাবে একটা উদ্দীপক দেওয়া হয় যে চন্দ্রগ্রহণ কেন হয়? চন্দ্র, সূর্য এবং পৃথিবী যখন একই সরল রেখায় অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয়। দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1-এ আমাদের কি থাকে, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে একটা উদ্দীপক হলো, সেটা হচ্ছে কি, যে চন্দ্র, সূর্য এবং পৃথিবী যখন একই সরল রেখায় অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয়। দৃশ্যকল্প 2-এ থাকলো যে রাহু নামক একটি দৈত্য চাঁদকে গ্রাস করেছে, সে কারণে চন্দ্রগ্রহণ হয়েছে। এবার আমরা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই, আমাদের যদি এই 2 ধরনের ব্যাখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝে যাব যে এখানে দৃশ্যকল্প 1 দিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাকে বোঝানো হয়েছে এবং দৃশ্যকল্প 2 দিয়ে লৌকিক ব্যাখ্যাকে বোঝানো হয়েছে। তো প্রথম কোশ্চেন যদি আমাদের এভাবে থাকে যে ব্যাখ্যার উৎপত্তিগত অর্থ কি, তো জ্ঞানমূলক প্রশ্নে আমরা কিন্তু বুঝতেই পারবো যে ব্যাখ্যার ইংরেজি শব্দ এক্সপ্লানেশন, এক্সপ্লানেশন শব্দটি কোত্থেকে এসেছে, এক্স এবং আউট অফ থেকে। তো এক্স এবং আউট অফ এর অর্থ কি? এক্স অর্থ পূর্বাবস্থা, আউট অর্থ টু, আউট অফ মানে টু মেক ইট প্লেন। এইভাবে করে আমরা কি করব,
যে ব্যাখ্যার উৎপত্তিগত অর্থ দিয়ে শেষ করে দেব। এটা হলো জ্ঞানমূলক। আচ্ছা, দ্বিতীয় অনুধাবনে যদি আসে যে লৌকিক ব্যাখ্যা কেন কুসংস্কার আচ্ছন্ন। তো আমরা আগেই বুঝে গেছি যে লৌকিক ব্যাখ্যাটা হচ্ছে কি ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়। সাধারণ লোকের মন গড়া কুসংস্কার দিয়ে তারা কি করে বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে ব্যাখ্যাটা দিয়ে থাকে। তাদের এখানে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তাদের মন গড়া কথা দিয়ে কুসংস্কারাচ্ছন্ন কথা দিয়েই তারা ব্যাখ্যা দিয়ে থাকে যে কোনো কিছুর। সেজন্যই কি হয় লৌকিক ব্যাখ্যা ভিত্তিহীন হয়, লৌকিক ব্যাখ্যা কুসংস্কারাচ্ছন্ন হয়। একই টাইপের কোশ্চেন এভাবে হতে পারে যে লৌকিক ব্যাখ্যা কেন ভিত্তিহীন, লৌকিক ব্যাখ্যা কেন কুসংস্কারাচ্ছন্ন। তো সবটারই কিন্তু অ্যান্সার একই রকম হবে। এটা হচ্ছে কি অনুধাবন। এবারে আসো দৃশ্যকল্প 1, যে কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে চন্দ্র সূর্য পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে বলে কি হয় চন্দ্রগ্রহণ হয়। এই কথাটা যদি আসে দৃশ্যকল্প 1-এ, তখন যদি আমাদেরকে বলা হয় যে দৃশ্যকল্প 1 দিয়ে ব্যাখ্যার কোন বিষয়টিকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ আমরা যেহেতু এটার একটা সায়েন্টিফিক ভিত্তি আছে যে চন্দ্র সূর্য গ্রহ একই সরল রেখায় অবস্থান করে এবং চাঁদের আলোটা তখন পৃথিবীতে এসে পড়ে না, তখনই আমরা বলি যে চন্দ্রগ্রহণ হয়েছে। এটার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন যেটা ঘয়ে যদি আসে যে দৃশ্যকল্প 1 এবং 2 এর পার্থক্য আলোচনা করা, তাহলে আমরা কি লিখবো বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার পার্থক্য। যেহেতু লৌকিক ব্যাখ্যা হিসেবে দৃশ্যকল্প 2-এ কি আছে যে রাহু নামক একটি দৈত্য চাঁদকে গ্রাস করেছে বলে চন্দ্রগ্রহণ হয়। এখন এই কথার কি কোনো আসলে বৈজ্ঞানিক ভিত্তি আছে বলো তোমরা? যে রাহু নামক দৈত্যকে কেউ কোনোদিন দেখেছে রাহুকে, এবং সে কিভাবে চাঁদকে গ্রাস করেছে এটাও কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। অর্থাৎ যুক্তিপূর্ণ কোনো ব্যাখ্যাই এখানে দেওয়া সম্ভব নয়। সম্ভব না থাকার কারণেই এখানে কি হয়েছে লৌকিক ব্যাখ্যার সৃষ্টি হয়েছে। তাইলে দৃশ্যকল্প 1 হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, দৃশ্যকল্প 2 হচ্ছে লৌকিক ব্যাখ্যা। যদি পার্থক্য চাওয়া হয় তো আমরা এভাবে পার্থক্য লিখে দেব, আর যদি পার্থক্য না চাওয়া হয় তাহলে গয়ে যদি আসে যে দৃশ্যকল্প 1-এ কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করা হয়েছে তাহলে আমরা লিখবো বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর ঘয়ে যদি আসে যে দৃশ্যকল্প 2-এ কোন ধরনের ব্যাখ্যাকে বোঝানো হয়েছে বিশ্লেষণ করো, তো সেখানে আমরা লিখবো কি লৌকিক ব্যাখ্যা। এভাবে করে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ব্যাখ্যা চ্যাপ্টার দিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার এই পার্থক্যের এই কোশ্চেনটা খুব বেশি পরীক্ষায় আসে। কাজেই তোমরা খুব ভালো করে এটার প্রিপারেশন নিবে। আরেকটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে কোনটা যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। আমি তোমাদেরকে পড়ানো হয়ে গেছে যেটা যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ এটা দিয়েও কিন্তু আমাদের সৃজনশীল কোশ্চেন হয়। যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যার 3টি রূপ আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। তো এখান থেকেও আমাদের জ্ঞান অনুধাবনের কোশ্চেন কিন্তু ওইগুলিই আসতে পারে যে ব্যাখ্যার উৎপত্তিগত অর্থ কি, অথবা বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে, অথবা লৌকিক ব্যাখ্যা কাকে বলে। জ্ঞানের প্রশ্ন যেটাই আসুক আমরা লিখতে পারবো। অনুধাবনের কোশ্চেন ওইভাবে আসতে পারে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা খুবই যুক্তিপূর্ণ, ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক ব্যাখ্যা খুবই যুক্তিপূর্ণ কেন, এটা আসতে পারে অনুধাবনের কোশ্চেন। যাই আসুক জ্ঞান অনুধাবন আমরা বই থেকেই অ্যান্সার করব। এবং এই যে গ এবং ঘয়ের কোশ্চেনগুলি বৈজ্ঞানিক ব্যাখ্যার যে কোনো একটা রূপ, মানে 3টা জিনিস নিয়ে একটা উদ্দীপক হতে পারে, এবং সেখানে আছে কি বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। এই বিষয়গুলি তোমাদেরকে খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিয়েছি, এবং এখান থেকে যে সৃজনশীল আসবে সেই সৃজনশীলের অ্যান্সার তোমরা দিতে পারবে। আমার বিশ্বাস এটা যে গ এবং ঘয়ের অ্যান্সার সাধারণত কি হবে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। 3টা বিষয় দিয়ে হয়তো দেখা যাবে যে দৃশ্যকল্প 1, 2, 3 বিশ্লেষণের কিছু কথা থাকলো, শৃঙ্খল যোজনের কিছু কথা থাকলো, অন্তর্ভুক্তির কিছু কথা থাকলো। 3টা দৃশ্যকল্প দিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ দিয়ে যে সৃজনশীল কোশ্চেনটা হবে সেটা আমরা লিখতে পারবো। আর জ্ঞান অনুধাবনে কিন্তু এই রূপ দিয়ে কোশ্চেন থাকতে পারে, যেমন শৃঙ্খল যোজন কি, অন্তর্ভুক্তি কি, বিশ্লেষণ কাকে বলে,
এই টাইপের কোশ্চেনগুলিও থাকতে পারে। কাজেই ব্যাখ্যার রূপটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। ব্যাখ্যা চ্যাপ্টার দিয়ে আমাদের 2টা সৃজনশীল কোশ্চেন এভাবে আসতে পারে। তো আজকে এ পর্যন্তই। এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারো, সে কোশ্চেনের অ্যান্সার আমি পরবর্তী ক্লাসে দিয়ে দেব। এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় অর্থাৎ আমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সর্বশেষ অধ্যায় এটা। অষ্টম অধ্যায়ে আছে সম্ভাব্যতা এবং আকস্মিকতা। এটা নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ পর্যন্ত।